নিজের চাকরি চলে গেছে, ভবিষ্যৎ কি? এই ভাবনার থেকেও বড় ভাবনা ছাত্রছাত্রীদের কি হবে। চাকরি গেলেও স্কুলে পড়াতে আসছেন ঋষরা বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক। ১৯ জনের মধ্যে ১২ জনের চাকরি চলে গেছে। স্কুলের পঠন পাঠন কার্যত ভেন্টিলেশনে। স্কুলকে আইসিইউ থেকে বের করতে চাকরি যাওয়া শিক্ষকরাই ভরসা। ঋষরা বিদ্যাপীঠের ১৯ জন শিক্ষকের মধ্যে ১২ জনের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। কিভাবে স্কুলের ক্লাস চলবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, এই সব ভেবেও কিছু কুলকিনারা করতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রদের পড়ানোর জন্য স্কুলে এসেছেন ইংরেজি শিক্ষক দেবদত্ত বৈদ্য। তিনি প্রাক্তন সরকারি শিক্ষক। তবে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর এক ঝটকায় শেষ হয়ে গিয়েছে জীবনের সব স্বপ্ন। শিক্ষক হিসেবে চাকরি না থাকলেও তিনি যে শিক্ষক, ছাত্রছাত্রীদের কথা তিনি ভাবেন। সেই কারণেই চাকরি চলে যাওয়ার পরেও পরের দিন স্কুলে আসেন পড়াতে। ঋষরা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রোশন মাল বলেন, কিছুই ভেবে উঠতে পারছি না। স্কুল তো ভেন্টিলেশনে চলে গেছে, আইসিইউতে রয়েছে। কি করে কি হবে, বাচ্চাদের কিভাবে পড়ানো হবে, কারা পড়াবে, কিছুই বুঝে উঠতে পারছি না। চাকরিহারা শিক্ষক দেবদত্ত বৈদ্য জানান, তিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তিনি চাকরি হারা হয়েছেন, তিনি আর বেতন পাবেন না। টাকা সবার প্রয়োজন, তবে সবথেকে এখন যেটা প্রয়োজন, স্কুলের পড়ুয়াদের কি হবে। স্কুলে যদি তিনি না আসেন তাহলে স্কুলের বাচ্চাদের পঠন পাঠন শিখেই উঠবে। তাই স্কুলের বাচ্চাদের কথা ভেবে আজও স্কুলে পড়াতে এসেছেন সল্টলেক থেকে স্কুলের ইংরেজি শিক্ষক দেবদত্ত বৈদ্য। দেবদত্তবাবুর মতো আরও একজন এদিন স্কুলে আসেন পড়াতে, তবে তিনি প্রকাশ্যে আসতে চাননি। যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছিলেন তাদের কি দোষ ছিল, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চাকরি হারাদের মধ্যে। আচ্ছা, আজকে কি কম্বাইন করে চলছে? কেন কম্বাইন করে চলছে? আমাদের তো আজকে প্রচুর স্যারদেরকে বাদ দিয়ে ওখানে বেরিয়ে বের করা দেওয়া হয়েছে। আমাদের তো কিছু দুঃখ হচ্ছে না যে আমাদের ভালো ভালো স্যারদেরকে বের করা হচ্ছে। আমরা তো পাচ্ছি সেই জন্য আমরা দিয়ে চলেছি। কতজন আছে তোমাদের? 9-এ কতজন আছে? নাইনে আজকে টোটাল হ্যাঁ, টোটাল আজকে কতজন এসেছে? আজকে 32। অনেক স্যাররাই তো আসছে না, অসুবিধা হতো। কী করে চলবে তাহলে এখন? চাকরি একবার দিয়েছিল, কিন্তু ভালো ভালো আমাদের স্যারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রচুর দুঃখ হচ্ছে আমাদের। খুবই খারাপ হয়েছে, কারণ টিচাররা শুধু টিচার বাদ যায়, মানে এর সাথে সাথে তাদের যে পরিবার বা তাদের যে ফিউচার, সেটাও তো নষ্ট হয়ে গেল। আর এর সাথে ধরুন টিচার আসছে না, এবার স্কুল চলবে কীভাবে, ক্লাসেস কীভাবে চলবে? দেখুন আমাদের স্কুলে তো তাও কম্বাইন করে আমরা ক্লাস চালাচ্ছি। আর আমরা যারা চাকরি হারিয়েছি, আমিও চাকরি হারিয়েছি, আমার সাথে সাথে যারা আরও চাকরি আছে তারাও এসছে আর স্কুলে। আমি তো বলেছি যে হ্যাঁ আমি আসবো, কারণ আমার চিন্তা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, তাদের ফিউচার নিয়ে। এখন ধরুন পরীক্ষা আসছে, এখন পরীক্ষাটা মানে তাদের রিভিশন থাকে। আমাদের অলরেডি সবারই এখানে আগেই সিলেবাস শেষ হয়ে গেছে, সেই নিয়ে চিন্তা নেই। কিন্তু চিন্তাটা হচ্ছে এদের রিভাইজ করানো, এদের আরও ভালোভাবে পড়ানো, কীভাবে ভালো রেজাল্ট করবে। আপনি ধরুন আমাদের যে হায়ার সেকেন্ডারি এইচএসে যে পিজি যারা একজন গেছেন চাকরি হারা হলেন, এখন আমাদের যে সিচুয়েশনটা হয়েছে, যে ক্লাস 11-12-এ কীভাবে চলবে আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু জানি যে আমাদের যারা কলিগরা যারা আসছে, ইভেন আমরা জানি যে আমরা হারিয়ে দিই, বাট দ্যাট ইজ রাইট নাও ইনকনসিকুয়েন্সিয়াল কম্পেয়ার্ড টু দেয়ার ফিউচার, স্টুডেন্টস ফিউচার। সেই জন্য সবাই আমরা আসছি। এখন এইটা দেখতে হবে যে আগে গিয়ে কী হবে, আমাদের স্যালারি, আমাদের কি, আমরা সেটাও আমরা চিন্তা করছি। আমরা শুধু চলে আসছি, আমরা আসছি, আমাদের পড়াচ্ছি, স্কুলের জন্য দিচ্ছি। আমাদের এইচএম স্যার অনেক কালকে রাত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আমাদের জন্য মানে মোটিভেট করছে, চিন্তা না করতে বলছে বিভিন্নভাবে। ওনাকে এটার জন্য আমার তরফ থেকে তো মানে হার্টফেল থ্যাংক ইউ, কি যে উনি এত কিছু করছেন। কারণ আর কেউ তো এই ধরনের আমি এখনো অবধি শুনিনি যে কেউ একজন এইচএম বসে টিচারদের জন্য এইভাবে একটা গ্রুপে সবাইকে মোটিভেট করছে উনি, যাতে কেউ ভেঙে না পড়ে। কেউ কী বলবো, বলতে বলার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কেননা আমি একজন এইচএম হিসাবে
জীবনে কখনোই এত অসহায় বোধ করিনি যতটা কালকে সুপ্রিম কোর্টের অর্ডার আসার পর নিজেকে পাচ্ছি। কালিগসদেরকে কী ভাষায় তাদেরকে সান্ত্বনা দেব, কী ভাষায় তাদেরকে বোঝাবো যে ধৈর্য রাখো। আমি এখনও মনে করি যে বিচার ব্যবস্থা যেটা আছে তার প্রতি পূর্ণ আস্থা সম্মান জানিয়েই বলছি যে একটা বিকল্প পদ্ধতি, যদি আমি আইনজ্ঞ নই, যদিও বার করা যদি যায়, দলমত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যারা ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ তারা এগিয়ে আসুন। এতজন লোকের চাকরি গেলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ইন জেনারেল আর আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ইন পার্টিকুলার একদম ভেঙে পড়েছে। পরিকাঠামো বলতে কিছু নেই, মানে তাদের কাল থেকে যখন তাদের এটা হয়েছে, আজকে তাদেরকে কি মুখে আমি বলবো যে আপনারা আসুন, আপনারা ক্লাস করুন। আমার মনের অবস্থা আপনাকে আমি বোঝাতে পারছি না। রাত অবধি সবাই জেগেছিল, আমরা হোয়াটসঅ্যাপে একে অপরকে সান্ত্বনা দিচ্ছি, কেউ ঘুমোয়নি। উই আর হ্যাভিং আ স্লিপলেস অ্যান্ড রেস্টলেস নাইট। আর মানে বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা দক্ষতার সঙ্গে পড়াশোনা করাচ্ছিলেন, ক্লাস খুব ভালো করতেন। সরকারের এতগুলো প্রকল্প, বাচ্চাদের ওয়েলফেয়ার, এত স্কিম, সেই স্কিমেটাকে ইমপ্লিমেন্ট করতে যে ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ার তারা ছিলেন। কোনো কাজে তারা না করতেন না। তারা ক্লাস করতেও যেমন দক্ষ, তেমন কো কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেও সেরকমই দরকার। তাদেরকে হারিয়ে আমি মানে আধমরা হয়ে গেছি। আমার স্কুলটা মানে আপনি বলতেই পারেন যে আইসিইউ বা ভেন্টিলেশনে প্রকৃত অর্থে গেছে। কজন মোট আপনার স্কুলে চাকরিহারা হয়েছেন? 12 জন। 19 জনের মধ্যে 12 জন, 6 জন শিক্ষক, 6 জন শিক্ষিকা। আর তারা কোন কোন সাবজেক্টের ছিলেন? একটা শুধু কথা অ্যাড করবো, তার মধ্যে কিছু ট্র্যাজেডি এমনও আছে যে একজন এখানে আমার স্কুলে একজন শিক্ষক মশাই, ওনার মিসেস জলপাইগুড়ি জেলায়, কিন্তু উনিও সেই 2006 সালে তাদের বিয়ে শাদিতে আমরা সবাই অ্যাটেন্ড করেছি। আমরা সবাই গিয়ে এত নাচ গান আনন্দ করেছি, তা আজকে সেই কলিগের দিকে তাকানো যাচ্ছে না। অনেকের বিয়ে হওয়ার কথা আছে, সেটাও এর চাকরির উপরে, চাকরির সঙ্গে লিঙ্ক ছিল। অনেকের বিয়ে হওয়ার পর বাচ্চা সন্তান আছে, আজকে সন্তানকে তারা প্রাইভেট স্কুলে মানে স্কুলে অ্যাডমিশন করাবে, সেটাও ওনারা ভেবেছিলেন। একটা স্বপ্ন ছিল, ফ্ল্যাট কিনে দিচ্ছেন, তাদের হাউসিং লোন চলছে। কোথায় থেকে তারা কী করবে আমাদের কিছু বোঝা যাচ্ছে না।